সরকার এই বিষয়টি বিবেচনায় নিয়েছে এবং সরকার এটিকে কভার করার চেষ্টা করছে। বিরোধী দলের কিছু করার আছে বলতে, বিরোধী দল তো আর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না, অথবা আইন নিজের হাতে তুলে নিয়ে পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে না। প্রশাসন বিগত ফ্যাসিস্ট আমলের প্রশাসন তো ব্যাপক রদবদল হয়েছে। অসংখ্য পুলিশ অফিসারকে ওএসডি করে দেওয়া হয়েছে এবং অসংখ্য পুলিশকে বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়েছে। চাঁদাবাজিও করছেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি বক্তব্যও দিচ্ছেন, তাদেরকেও আবার দলে স্থান দিচ্ছেন। এই বৈপরীত্য মানুষ পছন্দ করছে না। 5.5 মাস হয়ে গেছে, তো সেই জায়গাটা থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রাইমারি রেসপন্সিবিলিটি অফকোর্স সরকারের। এখানে সরকার তো আসলে দায় এড়াতে পারে না। হয়তো জুনিয়র লেভেলের কাউকে কাউকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেইন যারা হোতা তাদের কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে তো মাদক দেশে ঢুকেই, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সেটি সিলকল করতে পারে। রাজপথে আমরা আছি, এখন আমরা কথা বলছি, সেমিনার করছি, সমাবেশ করছি। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। দর্শক, আজ করা আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, সংসদ সদস্য জামাতে ইসলামী, এবং রয়েছেন ফাহিম মাসরুর, সহ সমন্বয়ক ভয়েস ফর রিফর্ম। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। শুরুতেই বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা একটু বিবেচনা করি, বেশ কিছুদিন ধরে আলোচনায় আসছে, বেশ কিছু চাঁদাবাজির অভিযোগ আমাদের কাছে উঠে আসছে। তারই পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রামে 20 লাখ টাকা চাঁদা না পেয়ে মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ী নির্মাণাধীন 10 তলা একটি ভবন, যেটি এলাকায় তিনি নির্মাণ শুরু করেছিলেন, সেটি ভাঙচুর এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ নিয়ে একটি রিপোর্ট হয়েছে। আজ সকালে মুখে মাস্ক পরা 8 থেকে 10 সশস্ত্র ব্যক্তি ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়ির সামনে টেম্পোতে এসে নামে এবং সশস্ত্র ব্যক্তিরা দেখা যায় যে শ্রমিকদেরকে মারধর করতে শুরু করেন এবং একজন নির্মাণাধীন শ্রমিককে কুপিয়ে আহত করেন, এমন ঘটনাও ঘটেছে। এটি একটি ঘটনা এবং এ ধরনের অসংখ্য ঘটনা আমরা আমাদের আশেপাশে শুনতে পাচ্ছি। এই যে দিনে দুপুরে খুন, চাঁদাবাজি, হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেই যাচ্ছে। মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব যে সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতাগুলো কি আসলে মানে তারা কি আসলে নজর দিচ্ছে না? আমরা আসলে কোন বিষয়টিকে ধরে নেব, কি কারণে এই ঘটনাগুলো ঘটছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আলোচক হিসেবে যারা উপস্থিত রয়েছেন, এই শো যারা দেখছেন, সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি বলেছেন আইন শৃঙ্খলা একটা বিষয়, আসলে আমি যেভাবে বলি আর কি, যে গত 17 বছরে আমরা মানবিক বিপর্যয় একটি চরম পর্যায়ে চলে গিয়েছি। আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই বিপর্যয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই বিপর্যয় থেকে দূরে না। তো সেই ক্ষেত্রে এই জায়গাটিতে আমরা নির্বাচিত হয়েছি 4 মাস। 4 মাসে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সরকার সেই সমস্ত পদক্ষেপগুলো যথাযথভাবে নিচ্ছে। আইন শৃঙ্খলা যে মানে চরম বিপর্যয়ে চলে গেছে, এটা আমরা মনে করি না। সরকার ব্যর্থ হয়েছে আমরা মনে করি না। সরকার যথাযথভাবে চেষ্টা করছে, সরকার যথাযথভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। তারপরেও যে কিছু ঘটনা ঘটছে না, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এটা আমি সরকারি দলের প্রতিনিধি হতে পারি, কিন্তু বাস্তবতা যে কিছু কিছু ঘটনা ঘটছে, যেগুলোকে সরকার ঘটনা ঘটার পরে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেই পদক্ষেপ নিচ্ছে। তারপরেও আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি যে আমি যেটি দিয়ে শুরু করেছি, যে 17 বছরে
মানবিক যে বিপর্যয়, সেই বিপর্যয় থেকে প্রশাসনও দূরে না। আর গত 17 বছরে ফ্যাসিস্টদের সাজানো প্রশাসন, সেই জায়গাটি থেকে আমাদেরকে উত্তরণ ঘটতে হলে একটা সময় লাগবে। আমরা সেই সময়টা এখনো মানে পার করতে পারি নাই। আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরী প্রতিষ্ঠানে পরিণত করা। একই সাথে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে এই আইন শৃঙ্খলা পুরোপুরি রক্ষা করা সম্ভব না। আমি যেটি মনে করি, সেই ক্ষেত্রে জনগণের সচেতনতা, জনগণের প্রতিরোধ দরকার। আমরা মনে করি যে সব দিক থেকেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। মোহাম্মদপুরের চিত্রটা যদি আমি একটু সামনে নিয়ে আসি, মোহাম্মদপুর নিয়ে আপনি বেশ কয়েকটি রিপোর্ট নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে এখন ওখানে ছিনতাইয়ের ঘটনা, এমন দিনে দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটে, এবং সেখানে যারা ভাড়াটিয়া রয়েছেন তারা অনেকে বাসা ছেড়ে দিচ্ছেন, এলাকা পরিবর্তন করছেন এত বেশি ছিনতাইয়ের ঘটনার কারণে। কতক্ষণ আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিব বা সাধারণ মানুষের সচেতনতাকে দোষ দিব, আর কতদিন এভাবে চলবে? না, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সরকারের যে বিচ্ছিন্ন অংশ না, জনগণও সরকারের আপনি বলছিলেন যে এটি আসলে আগের প্রশাসনের সেই আইন শৃঙ্খলা বাহিনীর সেই একই ফরম্যাটে থাকার কারণে হয়তো পুরোপুরি তাদেরকে সাজানো যাচ্ছে না, যে বিষয়টি আনছিলেন। নিঃসন্দেহে আমি এটিকেই সবচেয়ে বড় কারণ মনে করি, যৌক্তিক কারণ মনে করি, যে প্রশাসন, বিগত সরকারের সাজানো প্রশাসন এবং লম্বা সময় গত 17 বছরের সাজানো প্রশাসন, সেই জায়গাটিতে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই, সে প্রশাসনে পুনর্বিন্যাস, সংস্কার এবং সেখানে আসলে নতুন নিয়োগ প্রক্রিয়া একটি বিষয় জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাটিতে একটি সময় লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন করা। আমরা মনে করি যে প্রশাসন যে আন্তরিক উদ্যোগ, যে সব প্রণোদিত কার্যক্রম গ্রহণ করা উচিত, আমরা মনে করি সেই জায়গাতে আমাদের কিছুটা দুর্বলতা আছে। সরকার এই বিষয়টি বিবেচনায় নিয়েছে এবং সরকার এটিকে কাভার করার চেষ্টা করছে। আমি যে কথাটি বলতে চাই যে এই বিষয়টি কাভার করতে হলে একটু সময় লাগবে। জি, ধন্যবাদ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। মোহাম্মদ রাশেদুল ইসলাম, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে সরকারের হয়তো কিছুটা সময় লাগছে, বিরোধী দল হিসেবে আসলে কিছু করার কি রয়েছে কিনা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকভাবে যেন স্বাভাবিক অবস্থায় চলে আসে, এই অবস্থার নিশ্চয়তায় বিরোধী দলের কিছু করণীয় রয়েছে কিনা বিষয়ে যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে স্টার নিউজের সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরোধী দলের কিছু করার আছে বলতে, বিরোধী দল তো আর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে না, অথবা আইন নিজের হাতে তুলে নিয়ে পরিস্থিতি ক্রিয়েট করতে পারবে না। ইভেন আমাদের একটা দুঃখজনক বিষয় আপনাকে বলে নিই, সেটার সাথে আমি নিজেও সম্পৃক্ত হতে বাধ্য হচ্ছি। মাদক যখন একেবারেই বন্ধ হচ্ছে না, তখন আমরা কিন্তু সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছি। এবং আমি এই মাসে আইন শৃঙ্খলা মিটিংয়েও, উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও গিয়ে বলেছি, বিষয়টি কিন্তু খুবই সেন্সিটিভ। পুলিশ পারছে না বিধায় সামাজিকভাবে আমরা বিভিন্ন গ্রামে মহল্লায় কমিটি গঠন করছি। এই কমিটি যদি কোনো কারণে কোনো সংকট তৈরি করে, নিজেরাই যদি আইনের আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে কিন্তু এটা মারাত্মক সংকট তৈরি হতে পারে। এজন্য আমি বলবো যে আপনি যেমনটি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে কি করতে পারে, বিরোধী দল, আমি বলছিলাম এই কারণে যেহেতু শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলছিলেন যে এখনো পর্যন্ত প্রশাসনকে সেভাবে সাজানো সম্ভব হচ্ছে না, এই কারণে কথাটি আসছে। জি, আমি বলছি যে এটি বিরোধী দলের পক্ষ থেকে স্পেসিফিকভাবে প্রত্যেক পয়েন্টে পয়েন্টে ঘটনার সাথে ঘটনার পরে বলছি বারবার আমরা আর কি এই বিষয়গুলো। যেমনটি ওয়ারেস ভাই বলছিলেন আর কি, যে প্রশাসন বিগত ফ্যাসিস্ট আমলের প্রশাসন তো ব্যাপক রদবদল হয়েছে। অসংখ্য পুলিশ অফিসারকে ওএসডি করে দেওয়া হয়েছে এবং অসংখ্য পুলিশকে বাধ্যতামূলক অবসরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে তো একটা স্বাভাবিকতা ফিরে আসার কথা আর কি। সেই জায়গায় আমরা দুঃখজনকভাবে দেখছি কি, ময়মনসিংহ 2 আসনের যিনি এমপি মুফতি মোহাম্মদুল্লাহ, তাকে যে ভাষায় হুমকি দেওয়া হয়েছে, চোখ তুলে ফেলবে এরকম বলেছে আর কি। এবং আজকে যে চট্টগ্রামের ঘটনা 20 লাখ, যদিও আমরা আগে হাসাহাসি করছিলাম আগে ভাই আসার আগে, যে ইদানিং আবার এরকম আলোচনা করা হয় যে চাঁদাবাজি আগের তুলনায় টাকার অ্যামাউন্ট কমেছে। আচ্ছা, চাঁদাবাজি কি এরকম টাকার অ্যামাউন্ট কমেছে, বেড়েছে, অথবা কমলো বাড়লো, এরকম যেমন আপনি যেমনটি বললেন আর কি, যে মোহাম্মদপুরে মানুষজন বাসা বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আজকে আমি এই যে আপনার টকশোতে আসার কিছুক্ষণ আগে পল্টন থেকে কারণ বাজার হয়ে আসছিলাম আর কি, আমার গাড়ি মানে ছিনতাইয়ের অবস্থাটা এরকম, আমার গাড়ি হঠাৎ করে রোধ করা হলো। আমি বুঝে উঠতে না উঠতেই আজকে এই রাতে
বুর্জে উঠতে না উঠতেই দেখলাম যে কি একটা শব্দ হলো, বিকট শব্দ আর কি, আমি বুঝতে পারলাম না। পরে আমরা গাড়ি রাস্তায় সাইড করা হলো, ড্রাইভার সাইড করলো, গিয়ে দেখা গেলো যে গাড়ির উপরে যে গ্রিপ থাকে আর কি, সেই গ্রিপটা তারা তুলে নিয়েছে এখান থেকে ছিনতাইকারীরা। তো এই যে একেবারে এটা প্রকাশ্য দিবালোকের ঘটনা, কিন্তু কারণ বাজারের মতো এরকম বিজি একটা জায়গা যেখানে পুলিশের নজরদারি থেকে শুরু করে সব কিছু থাকার কথা, সেখানেও কিন্তু আমরা এরকম আমি নিজে হামলার শিকার হলাম আর কি। তো এরকম প্রত্যেকটা জায়গায় সাজানো প্রশাসন ছিল। এখন একটা ভালো ধরনের পরিবর্তন তো সরকারই বলছে যে আমরা আনার জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু তার ইমপ্যাক্টটা দুঃখজনক। আমার এলাকায় চাঁদাবাজির যে ভয়াবহ ঘটনা, সেটি ওয়ারেস আলী মামুন ভাই বিস্তারিতই জানেন, কারণ আমার এলাকা এবং ভাইয়ের এলাকা খুব লাগোয়া, মানে দুটো আসন আমরা লাগোয়া, দুটো উপজেলা, দুটো পৌরসভাও কিন্তু খুব কাছাকাছি আর কি। সেখানে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে, সেটি হ্যাঁ এটা আগে হলেও ধরে নিলাম যে সরকার আসার পরে এটা যদি বন্ধ হয়ে যেত এরকম হতো না। এখন আবার নতুন মোড়কে নতুন ফর্মে চাঁদাবাজির ঘটনা ঘটছে, এবং এগুলো কিন্তু জিম্মি করেও চাঁদাবাজি করা হচ্ছে আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন যে বিরোধী দল কি করবে, বিরোধী দল কারা করছে, মানে কোন দলীয় লোক তাকে বলতেছেন আপনি, কোন দলের বিএনপি দলীয় লোক? আচ্ছা, বিএনপি দলীয় লোকই করছে। এবং যদিও বিএনপি বারবার এই কথাটা বলছে, যারা চাঁদাবাজ, যারা এরকম অন্যায়ের সাথে জড়িত, তারা বিএনপি দলের পরিচয় দিলেও তারা আসলে আমরা অনেক সময় তো চাঁদাবাজিকে বলা হয় যে ভাগাভাগি করে নিচ্ছে বিভিন্ন দলের মধ্যে, এই কথাটিও কিন্তু উঠে আসে। এরকম বলছে, মানে যদিও বিএনপি বলছে যে তারা অন্যায়কারী, আর অন্যায়কারী হিসেবে ট্রিট হবে, ওকে ফাইন, ধরে নিলাম, বক্তব্যটা সুন্দর। যদি এটার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হতো ওই লোকগুলোর বিরুদ্ধে, যে হ্যাঁ এরা অন্যায়কারী আর আমার দলে থাকবে না, কিন্তু ওনারা আবার দলেই আছেন, চাঁদাবাজিও করছেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি বক্তব্যও দিচ্ছেন, তাদেরকেও আবার দলে স্থান দিচ্ছেন। এই বৈপরীত্য মানুষ পছন্দ করছে না। এটির বিরুদ্ধে যদি অতি শীঘ্র ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি বলবো যে এটার একটা বড় ধরনের প্রতিরোধ, আমরা যেমনটি বললাম যে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন করছে, এরকম প্রতিরোধ কমিটি গঠন করতে মানুষ বাধ্য হবে। আমরা সেই প্রতিরোধ কমিটি গঠন করতে চাই, প্রয়োজন যদি পড়ে। এখনো ফিল করছি যে প্রশাসন তার জায়গা থেকে শক্ত অবস্থানে যাবে। এবং এটি তো দুঃখজনক যে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যদি আপনি মোটা দাগে বলেন, আমাকে যদি বলেন আর কি, চরম অবনতি ঘটেছে। এবং এটি আমি না, শুধুমাত্র আমাদের ওয়ারেস আলী মামুন ভাইদের দলীয় অনেক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে, ইভেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি বসে আছেন, বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশ দিয়েই তো মাদক আসা যাওয়া করে, সেটা উনি বন্ধ করেন না কেন, ওনার কে তাহলে কি কারণে বন্ধ করা হচ্ছে না, এগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তো এটা শুধুমাত্র বিরোধী দল না, সরকার দলের পক্ষ থেকে ওই আক্ষেপটা করা হচ্ছে, এবং এই আক্ষেপের এগেনস্টে আমার কেন জানি মনে হচ্ছে যে খুব ঔদাসীন্য দেখতে পাচ্ছি। জি, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। ফাহিম মাস্টার, আপনার কাছে আসতে চাই, ভয়েস ফর রিফর্ম এটির সহ সমন্বয়ক আপনি। এই যে রিফর্ম নিয়ে কাজ করা হয়, এই ধরনের পরিস্থিতিতে আমাদের আসলে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি কাজ করা যেতে পারে, আপনি যদি একটু আপনার পরামর্শ দেন। জি, আসলে আমার কাছে মনে হয়, প্রথমত ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে প্রবলেমটা, এইটার আসলে রুট বার করাটা দরকার। হ্যাঁ, অফকোর্স আমাদের পাশে দুজন রাজনীতিবিদ আছেন, ওনাদের রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে, লেন্স থেকেই বলবেন এবং বলেছেন। বাট আসলে আমার কাছে মনে হয় যে আমরা, যদিও এটা একটা আইন শৃঙ্খলার ব্যাপার, নো ডাউট, যদিও মামুন ভাই বললেন যে 4 মাস, আসলে প্রায় কিন্তু মানে দিন তো থেমে থাকে না, প্রায় 5.5 মাস হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রাইমারি রেসপন্সিবিলিটি অফকোর্স সরকারের, এখানকার সরকার তো আসলে দায় এড়াতে পারে না। এবং আমরা জানি যে আমাদের মন্ত্রী পরিষদের সবচেয়ে হয়তো ইনফ্লুয়েন্সিয়াল যিনি মন্ত্রী, উনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তো ওনার থেকে তো সাধারণ মানুষজন এক্সপেক্টও করে বেশি, কারণ ওনাকে সবসময় দেখা যায় বিভিন্ন ব্যাপারে ওনাকে ইনভলভ হতে। তো অ্যাটলিস্ট এই ব্যাপারটা তো সবচেয়ে বেশি ফোকাস ওনার থেকে এক্সপেক্ট করা হয়। তো সেই অর্থে আমি কোনো মানে আলাদা আলাদা ঘটনা দিয়ে যাচ্ছি না। চট্টগ্রামের কথা বলেছেন 20 লক্ষ টাকা, এটা হয়তো কম, অ্যামাউন্টে কম, কিন্তু আমরা কিন্তু গত 1-1.5 সপ্তাহ আগেই দেখেছি যে ডেভিড ইমনের যে 2 কোটি টাকার চাঁদাবাদের জন্য পুরা একটা আইএসপিকে কীভাবে তছনছ করা হয়েছে। তো এবং সেটার ক্ষেত্রে কিছু হয়তো জুনিয়র লেভেলের কাউকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মেইন যারা হোতা তাদের কিন্তু এখনও অ্যারেস্ট করা হয়নি। তো এরকম আসলে অনেক উদাহরণ আছে। আমরা জানি বিভিন্ন গার্মেন্টস কোম্পানি থেকে আসছে যে জুট ব্যবসা, যেটা আসলে আমরা অনেকেই আগে জানতাম, আগে আওয়ামী লীগের ক্যাডাররা করতো, এখন হয়তো নতুন সরকারি দলের লোকজন ইনভলভ আছে। বাট আমার কাছে, আমি ওই জায়গাটা যত না বেশি যাব, তার থেকে আসলে বেশি আমি মনে করি যে আমরা একটা জিনিস হয়তো খেয়াল করছি না,
এই যে চাঁদাবাজির ব্যাপারটা হঠাৎ করে বেড়ে গেল এবং এটা কোনো সন্দেহই নেই। এবং আগে যেটা হতো, আগে কিন্তু হতো বড় লেভেলের মানে চাঁদাবাজি হতো। এখন কিন্তু যেটা হলো যে এই যে 20 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এই লেভেলের চাঁদাবাজি কিন্তু অনেক অ্যামাউন্ট বেড়ে গেছে। হ্যাঁ, সেটাই কিন্তু আসলে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার। এখন কেন বাড়লো? দেখেন, আওয়ামী লীগের সময় একটা জিনিস হয়েছিল, একটা ইনস্টিটিউশনালাইজ লুটপাট হয়েছিল গত 10-15 বছর, মানে অগাস্টের 10-15 বছর আগে যেটা হতো সেটা হচ্ছে যারা রাজনৈতিক ক্ষমতাবান বা শক্তিশালী মানুষ, তারা খুব ইনোভেটিভ ওয়েতে মানে সোসাইটি বা ইকোনমির বা দেশের জনগণের সম্পদ লুট করতো। তারা বেসিক্যালি কি করলো? ব্যাংক লুট করতো। হ্যাঁ, তারপরে বিভিন্ন মেগা প্রজেক্ট নেওয়া হলো। মেগা প্রজেক্টের নামে অলমোস্ট 100 কোটি টাকার প্রজেক্ট থেকে 60-70 কোটি টাকাই কিন্তু তারা লুট করতো। তো তখন যেটা ছিল মানে ইনস্টিটিউশনাল ওয়েতে করাতে, সেটার হয়তো ইম্প্যাক্ট আমরা পড়তাম, আমাদের মানি প্রিন্ট করতে হতো ব্যাংকগুলিকে টিকায় রাখার জন্য, যেটা আসলে ইনফ্লেশন বাড়তো সেটাও হতো, কিন্তু একেবারে ডাইরেক্টলি আমার আপনার পকেটে হাত কিন্তু কম দিত। মানে কেউ একেবারে ঘরে ঢুকে যে এসে আমার আপনার পকেটে কিন্তু টাকা তখন কম নিত। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আপনি দেখেন ব্যাংক সেক্টরে তো আমরা জানি, এবং এই সেক্টরটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আসলে এটাকে না টিকাতে পারলে, উঠাতে পারলে অর্থনীতি ধসে যাবে। এই জন্য সরকার অ্যাটলিস্ট ব্যাংকের ব্যাপারটাতে মানে এখন আগের মতো ব্যাংক লুট হয় না, যেটা আমরা দেখেছিলাম। আবার মেগা প্রজেক্ট কিন্তু আমরা জানি যে গত 1.5-2 বছর মেগা প্রজেক্টগুলি একটু বন্ধ আছে, এবং নতুন নতুন প্রজেক্ট সরকার এখন নিচ্ছে না, হয়তো কয়েকদিন পরে নেবে। তো এই সময়টা যে আমাদের দেশের যে অর্থনীতি আমরা জানি, এবং সেটা যে একটা ভয়াবহ বেকারত্বের মধ্যে আমরা আছি, যেহেতু আমি নিজে এই এমপ্লয়মেন্ট মার্কেটে কাজ করি, যারা পড়াশোনা শেষ করার পরে 40-50% লোকজনের কোনো চাকরি নাই। বাংলাদেশের এখন সমস্যা মানে রিয়েলিটি হচ্ছে, সবচেয়ে বড় এমপ্লয়ার যদি হিসাব করে দেখেন আপনি দেখবেন পলিটিক্যাল পার্টিগুলো। একটা পলিটিক্যাল পার্টির লোকাল ইউনিটগুলো সবচেয়ে বেশি লোক হায়ার মানে কি ফর্মাল হায়ার না, তারা কিন্তু তাদের লোকাল একজন ছোট নেতা কিন্তু তার আশেপাশের, আমার এখানে 2জন রাজনীতিবিদ আছেন ওনারা বলতে পারবেন, তাদের কিন্তু ভরণ পোষণ করে রাখে। এখন এই ভরণ পোষণের টাকাটা কোত্থেকে পাবেন? আগে যেমন ধরেন সেন্ট্রালি টাকা আসতো ব্যাংক লুট বলেন মেগা প্রজেক্ট থেকে, এখন তো ওইটা বন্ধ আছে। দ্যাট মিনস এখন কিন্তু এই লোকাল লেভেলে মানে প্রাইভেট লোকজনের কাছে, সাধারণ নাগরিকদের কাছ থেকেই চাঁদাবাজি হয়ে গেছে। এই রাজনৈতিক যেটাকে আমরা অবকাঠামো বলি সেটা টিকিয়ে রাখার, তাদের জীবিকা নির্বাহের জন্য নিজেদেরকেই চাঁদাবাজি করে টিকে থাকতে হচ্ছে। আপনি এই জন্যই দেখবেন আপনি যে অল্প মানে 10 লাখ টাকা 5 লাখ টাকা চাঁদাবাজি এটা হচ্ছে, সো দ্যাট দে ক্যান সাস্টেইন দেয়ার মানে টিম। তো এই সমস্যাটা কিন্তু আমি মনে করি আইন শৃঙ্খলা বা আইনগতভাবে তো অ্যাডমিনিস্ট্রেটিভ সলভ করতেই হবে, সাথে করে আসলে অর্থনীতির ব্যাপারটা যদি আমরা যতক্ষণ না পর্যন্ত এই বেকারত্ব কমাতে পারবো ততক্ষণ পর্যন্ত সলিউশন হবে না। আনফর্চুনেটলি আমরা কিন্তু IMF-ও কদিন আগে বলেছে অর্থনীতির অবস্থা খুব সঙ্গীন, এই বছর হয়তো 3.5% গ্রোথ হবে। তো এরকম একটা সিচুয়েশনে মানে যদিও সরকার বলেছে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে 18 মাসের মধ্যে, আমরা কিন্তু এখনো কোনো দেখছি না। অর্থনীতির অবস্থা কিন্তু আসলেই নাজুক। তো আমার কাছে মনে হয় ব্যাপারটা আসলে একটা বড় সিরিয়াস ব্যাপার, এটাকে শুধুমাত্র পুলিশ দিয়ে সলভ করা যাবে না, ওভারঅল রাষ্ট্রীয় একটা ইম্পর্টেন্স দেওয়া দরকার অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, দুইটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ধন্যবাদ ফাহিম মাসরুর। শাহ মোহাম্মদ ওয়ারেস সালিম মামুন, দুটি বিষয় আমি নজর দিতে চাইবো এই ফাহিম মাসরুরের কথা শোনার পর থেকে, যে এক তো বেকারত্ব বেড়েছে অনেক বেশি, এবং যারা বেকার রয়েছে তাদের মধ্যে অনেকেই যদি কাজ না থাকার ফলে অনেক সময় মাদকাসক্ত হয়ে যায়, এবং জীবিকা না থাকার ফলে ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ঘটে। এগুলো আসলে একটার সাথে পুরোপুরি সরাসরি জড়িত বলা যায়। যে আমরা যখন দেখি বেকার যুব সমাজ যাদের কোনো কাজ নেই, তাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে না পারলে তারা অনেকগুলো অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সরকারের যে প্ল্যানের একটি অংশ ছিল যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, সেটির কি আপডেট যদি একটু বলেন। দেখেন, আমি ওনার একটি কথার জবাব দিয়ে আমি শুরু করতে চাই। উনি যেটা বলেছেন যে জাতীয় সংসদের সরকারি দলের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার বাড়ির পাশ দিয়ে মাদক আসে, আপনি ব্যবস্থা নেন না কেন? বিষয়টা হলো যে এটা আমরা সবাই জানি যে একসময় মাদক সম্রাট ছিল বদি, যিনি ওই আসনের সংসদ সদস্য ছিলেন। তো বদির মাধ্যমেই মাদক যাতায়াত করত সংসদে। আমার জানা মতে আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি আমি আমার প্রথম দিনের বক্তৃতায় মাদকের বিরুদ্ধে বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে শুধুমাত্র পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না, এই কথাটি আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম।
পরবর্তী সময় যে আলোচনায় এসেছে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মাঠে যখন কাজ করা দরকার, একইভাবে মাদক আমাদের দেশে যে সমস্ত সীমান্তগুলো দিয়ে আসে সেগুলো সীমান্তগুলো প্রতিরোধ করা দরকার, সিল করা দরকার। সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের একজন সিনিয়র সদস্য বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে তো মাদক দেশে ঢুকেই, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সেটি সিল করতে পারে। এটিকে আমি মনে করি নেগেটিভলি নেওয়ার, বিএনপি মানে মাদকের ব্যাপক বিস্তার ঘটে গেছে আমরা বন্ধ করতে পারতেছি না, আমি মনে করি সেটা না। বিএনপি সঠিক কথাই বলেছে, বিএনপির সেই সংসদ সদস্য সঠিক কথাই বলেছে। আরেকটি কথা বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে বিদায় আমরা মাদকের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলছি। আমি মনে করি এই কথাটার সাথে আমি একমত না। মাদক যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধুমাত্র মাদক না, আইন শৃঙ্খলা পরিপন্থী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আপনি যে চাঁদাবাজির কথা বলছেন, সেই চাঁদাবাজিও যদি বন্ধ করতে চান তাহলে আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে, নাহলে এটা কখনোই কার্যকরী হবে না। এখানে আমি যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই যে আজকে যে কথাটি এসেছে, একটা খেয়াল করে দেখেন যে বিগত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মানে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এই ঘটনা কিন্তু ঘটেছে। একজন ডিআইজি কিন্তু একজন ব্যবসায়ীর বাসায় গিয়ে রাতের বেলা তাকে উঠাই নিয়ে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছে, তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছে। এখন কিন্তু একটা জায়গাতে আমরা ওইখান থেকে অন্তপক্ষে রক্ষা পেয়েছি যে আইন শৃঙ্খলা কোনো বাহিনীর কোনো সদস্য এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বা চাঁদাবাজিকে সমর্থন করছে, সহযোগিতা করছে, এরকম ঘটনা নাই। তারপরেও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এখন যে কথাটি আপনি বললেন বা যে কথাটি এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটি বলতে চাই, আমাদের সম্মানিত আলোচক যেটি বলেছেন এটি বাস্তবতা। আসলে আমি একটু ভিন্নভাবেই বলতে চাই যে যারা চাঁদাবাজি করে তারা কর্মসংস্থান না পেয়ে চাঁদার সঙ্গে জড়াচ্ছে, এটার সংখ্যা খুব বেশি বলে আমি মনে করি না, খুব বেশি বলে আমি মনে করি না। তারা নানা সময়ের সুযোগ নেওয়ার চেষ্টা করে, নানা প্রেক্ষাপটের সুযোগ নেওয়ার চেষ্টা করে। আর সেই ক্ষেত্রে আমি দুইটি বিষয়ই বলবো। একটা বিষয় হলো যে যেটি বলেছেন যে হ্যাঁ সরকারি বয়স 4 মাস 5 মাস, দেখেন 17 বছরে 100% সাজানো একটা প্রশাসন। এখানে সরকার ইচ্ছা করলেই প্রশাসনকে যদি আপনি বলছিলেন যে না, আমি কথাটা আপনার কথা থেকে আমি আসছি, এই কথা শেষ করি যে সরকার ইচ্ছা করলেই কিন্তু প্রশাসনকে 100% অ্যাভয়েড করতে পারবে না। আবার এটি এই প্রশাসন 100% নির্ভরশীল হওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে এটাকে সরকার যেভাবে যে পরিকল্পনা আগাচ্ছে আর একটু সময় লাগবে। বেকারত্বের কারণে মূল কথাটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ছিনতাইয়ের ঘটনা বা মাদক নিয়ে যে ঘটনা বা যদি কোথাও আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, সরকার তাদের ওই ঘটনার পরে কার্যত পদক্ষেপ নিচ্ছে কিনা বা নিতে ব্যর্থ হচ্ছে কিনা, এটা হলো প্রশ্ন। যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা আসছে সেই বিষয়গুলোতে সরকার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আলোচনায় যেগুলো আসছে না সেগুলো নিয়ে পদক্ষেপ নিচ্ছে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে কেউ আসলে বেকার থাকলেই চাঁদাবাজিতে আসে, ব্যাপারটা সবকিছু ঠিক থাকলে কেউ চাঁদাবাজিতে কেন আসবে? আপনি যদি খেয়াল করেন, আমি যেভাবে বলতে চাই, যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু সময়ের প্রেক্ষাপটে শেল্টার চেঞ্জ করে, যখন যে গভর্নমেন্ট আসে তখন সেই গভর্নমেন্টের শেল্টার নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী যারা তারা কিন্তু ওই ব্যবসার সঙ্গেই সম্পৃক্ত থাকে, তারা শেল্টার চেঞ্জ করার চেষ্টা করে। একইভাবে চাঁদাবাজিরও কিন্তু আমি বলছি না যে মানে কর্মসংস্থান পায় না বিদায় চাঁদাবাজির সঙ্গে জড়িত, এটি পুরোপুরি যেমন না। আবার কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে চাঁদাবাজির ঘটনা ঘটছে বা নানা রকম আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঘটছে, এটাও সঠিক। আমি কিন্তু কথাটা শেষ করিনি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটার একটা শ্রেণী আছে যারা চাঁদাবাজি বিভিন্ন সময় সুযোগ নেয়, আর আরেকটা শ্রেণী আছে যেটি বলেছেন আপনি যে সঙ্গত কারণেই যে আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা সেই পরিমাণ কর্মসংস্থান না থাকার কারণে তারা নানা রকম অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে, যার একটা অংশ হচ্ছে চাঁদাবাজি। এখন আপনারা বলেছেন যে সরকার তো কমিটমেন্ট করেছে যে কর্মসংস্থান 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। 17 বছরের বিপর্যস্ত একটা অর্থনীতি যেটা মানে ধ্বংসের শেষ প্রান্তে চলে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। সেই ক্ষেত্রে সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মাথায় বাজেট ঘোষণা করতে হয়েছে। বাজেট ঘোষণার পরে আজকে 1 মাস চলছে। এই জায়গাতে সরকার কর্মসংস্থান সৃষ্টি সহ যে
পরিকল্পনা হাতে নিয়েছে, এটাও বাস্তবায়নের জন্য আপনার সংগতির প্রয়োজন আছে। এই সংগতি এই বিগত সরকারের যে বিপর্যস্ত অর্থনীতি, দুর্নীতি, লুটপাটের অর্থনীতি, সেটিকে এখন, কাটিয়ে সেই সংগতি তৈরি করার মতো সময়টা কিন্তু এখনো আসে নাই। জি আচ্ছা, এদিকে তো বিরোধী দল যারা রয়েছে তারা তো আসলে অন্য কথা বলছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, জুলাইকে ভুলে গেলে তার পরিণতি বিএনপিকে বহন করতে হবে, এমনটা বলছেন নাহিদ ইসলাম। আরও দুজনের বক্তব্যটা আমি একটু দেব, সেটি হচ্ছে শফিকুর রহমান জামাতে ইসলামের আমির। তিনি বলেছেন লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ তুলে তুলতে হবে। এখন বিরোধী দলগুলো যদি জুলাই সনদকে নিয়ে তারা এমন অবস্থানে চলে যায় যে সরকারকে কাজ করতে দেবে না, 5 বছর কি আদৌ সময় পাবে সরকার? আমি একটু বলতে চাই এইভাবে, দুর্ভাগ্য আমাদের এই জাতির আর কি, যে এই জাতির দুর্ভাগ্যটা হচ্ছে যে যারা সরকারে যায় জনগণের কাছে জবাবদিহিতা তাদেরই আর কি। বিরোধী দলের কোনো জবাবদিহিতার রাজনীতি চর্চা আমাদের দেশে এখনো শুরু হয় নাই। সবসময় তাই হয়ে থাকে, এস্টাবলিশমেন্টকে নিয়ে মানুষ প্রশ্ন করে বেশি। গণতন্ত্রের চর্চায় সরকারি দলের যেমন দায়বদ্ধতা আছে, বিরোধী দলের দায়বদ্ধতা আছে। আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়া আমরা দেখি বিরোধী দল সবসময় বিরোধিতার মধ্য দিয়েই তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমি দেখেন আবারও এই কথাই বলতে যে সরকারের বয়স মাত্র 5 মাস, 5.5 মাস যেটাই বলেন, বা এই সরকার মানে একটা ধ্বংসের জায়গা থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে দেশকে ঘুরিয়ে দাঁড়ান করানোর জন্য। আচ্ছা, না এটা তো বিরোধী দলের আলটিমেটাম। আমি আপনার কথাটা জবাব দিচ্ছি, আমি আপনার কথাটা জবাব দেওয়ার চেষ্টা করছি। দেখেন এই যে জামাত ইসলামের আমির মহোদয় যেটি বলেছেন যে লড়াইয়ের জন্য প্রস্তুত হন, এটা আজকে না, কিন্তু এটা কিন্তু উনি আরো 2 মাস আগে বলেছেন যে সরকারকে আমরা 10 দিনের সময় দিব না, এরকম কথা বলেছেন। তা আমি মনে করি যে আসলে বিরোধী দলের দায়িত্বশীল রাজনীতি যেটি হওয়া উচিত, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দায়িত্বশীল আচরণ করছে বা সেই দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না। একই সাথে এনসিপির যারা আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাও খুব বেশি আছে বলে আমি মনে করি না। আর যে কথা বলেছেন যে জুলাই সনদ তো আসলে কোনো দলীয় কারো সম্পত্তি না। জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবটা আমরা এই জাতির মানুষ সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করি, এবং বিএনপির অবস্থান বারবার পরিষ্কার করেছে যে বিএনপি জুলাই সনদের সাথে যেই জায়গাগুলোতে ঐকমত্য পোষণ করেছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, বিএনপি জুলাই সনদের প্রতি শ্রদ্ধাশীল, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল। বিএনপি সেই জায়গাগুলো অক্ষর অক্ষরে পালন করবে, বাস্তবায়ন করবে, এই কথা বিএনপি বারবার বলছেন। বিএনপি কিন্তু জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি কিন্তু জুলাইয়ের সেই চেতনা থেকে সরে যায় নাই, এবং জুলাইয়ের চেতনাকে লালন করেই বিএনপি বাংলাদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে সরকারের অংশীদার করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন বিরোধী দলের বক্তব্য একটা জায়গাতেই যে জুলাই সনদটা কি? জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যৌথ স্বাক্ষরিত হয়েছে। যৌথ স্বাক্ষরের আগে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি দিয়েছে যে এইখানে যে সনদ জুলাই ঐক্যমত পোষণ করা হয়েছে, সেই ঐক্যমতের কিছু কিছু জায়গাতে বিএনপির আপত্তি রয়েছে। এটি শুধু বিএনপি একা দেয় নাই, আরও কিছু কিছু রাজনৈতিক দল সেই আপত্তি দিয়েছে, এবং আপত্তি সহকারেই বিএনপি স্বাক্ষর করেছে। এরপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের আগে বলা হয়েছে যে যারা আপত্তি সহকারে জুলাই সনদ স্বাক্ষর করেছে তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তারা সেই আপত্তিগুলো ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করবে। এই জায়গাগুলো তো বিএনপি বিন্দু মাত্র সরে আসে নাই, কিন্তু তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা ইস্যু দাঁড় করানোর চেষ্টা করছেন। এখন তারা যে কথা বলছেন, বাংলাদেশ কিন্তু সেই জায়গাতে নাই। দুর্ভাগ্য আমাদের, আপনি যদি খেয়াল করেন যে গত এসএসসি পরীক্ষার সময় হতে পারে যে একটি পরীক্ষার দিনে প্রচণ্ড বর্ষার কারণে সেখানে পরীক্ষার ছেলে মেয়েদের যাতায়াত কিছুটা বিঘ্ন ঘটেছে, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যারা মেধাবী ছেলে মেয়ে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে সাক্ষাৎকার দিয়েছে যে আমরা লেখাপড়া করেছি পরীক্ষা দেওয়ার জন্য, যারা আসলে লেখাপড়া করে নাই, পাশ করতে পারবে না, তারা এই পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন করতেছে। আচ্ছা, এখন সেই আন্দোলনটা একটা জায়গাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ,
প্রধানমন্ত্রীর পদত্যাগ। দুর্ভাগ্যজনক আমরা দেখেছি যে সেই ছেলেমেয়েরা স্কুলের শিক্ষকদেরকে চেয়ার দিয়ে পিটিয়েছে, রাস্তায় সিএনজি ড্রাইভারদেরকে, অটো ড্রাইভারদেরকে রাস্তায় পিটিয়েছে, আর এনসিপি সহ জামাত ইসলামী তাদের পক্ষে অবস্থান নিয়েছে। বিরোধী দল মানেই বিরোধিতা করা, এই যে অন্যায় অপকর্মকে, অনৈতিক কর্মকাণ্ডকে উস্কানি এই দেওয়া। প্রসঙ্গে আসছিলাম, আমি মনে শাহ করি যে মোহাম্মদ এই ওয়ারেস জায়গাটা আলী থেকে মামুন এই বিরোধী দলকে প্রসঙ্গে সরে আছে। আসতে হবে। মোহাম্মদ রাশেদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে জামাতের আমির তিনি বলেছেন যে হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন আপনাদেরকেও ছাড়বো না। সেই সাথে আমি নাহিদ ইসলামের বক্তব্যটি বললাম, এবং সেই সাথে আরেকটি বক্তব্য বলতে চাই। ডক্টর শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক ও নাহিদ ইসলাম এক হয়ে সিদ্ধান্ত নিলে আপনার সরকার, মানে তারেক রহমানের সরকার টিকে থাকতে পারবে না, অলি আহমেদ বলেছেন, এলডিপির চেয়ারম্যান। এই যে বিরোধী দলের এ ধরনের বক্তব্য এবং সরকারের প্রতি এত চাপ সৃষ্টি করা, বর্তমান সরকারকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সাথে তুলনা করে আপনারা যে প্রচণ্ড চাপ সৃষ্টি করছেন, যদিও আমরা এস্টাবলিশমেন্টকে সবসময় প্রশ্ন করেই থাকি, করে আসছি এবং করতেই থাকবো, কিন্তু তারপরও বিরোধী দল হিসেবে আপনাদেরও কিছু দায়িত্বের জায়গা থাকে, সেই দায়িত্বের জায়গা থেকে আপনারা সরে গেছেন কিনা? হাসতে হচ্ছে আর কি। মানে এটা একটা মজার ব্যাপার যে অধিকাংশ আলোচনাগুলো এরকম কেন জানি হচ্ছে। এবার আমার কেন জানি মনে হচ্ছে আর কি, যেরকম আমার বয়স কম, কিন্তু তার আগে কখনো এরকম দেখেছি কিনা আমার মনে পড়ছে না আর কি, যদিও হাসিনার আমলকে আমরা কোনো উদাহরণ হিসেবে দিতে চাই না। বিরোধী দল কেন রেগে যাচ্ছে, বিরোধী দল কেন এটার বিরোধিতা করছে, সরকারকে কেন সহযোগিতা করছে, কি আশ্চর্য কথা। সরকার যা বলছে, বিরোধী দল যদি সেই সুরেই কথা বলে, তাহলে এই দেশে আর কি, মানে সরকার ব্যবস্থা থাকলো না। বিরোধী দলের কাজই তো হচ্ছে খুঁতগুলো বের করবে, সংকটগুলো কোথায়, সেগুলো কি হবে, সেগুলো দেখেন। সেটাকে প্রশ্নটা হচ্ছে আপনারা যে অভিযোগগুলো তুলছেন, এটা সুনির্দিষ্ট প্রমাণগুলো যদি বলেন, শুধু বিরোধিতার খাতিরে না। আমি সেটাই বলছি আর কি, যে আপনি বলছেন যে সবাই আশা করে এরকম যে সরকার যা বলে, যেভাবে করে, সেটাকে যেন নিরঙ্কুশ সমর্থন দিয়ে দেয়, তাহলে তো বিগত দিনের মতোই হলো। সেটাই তো বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট আচরণ করছে কিনা, সেটার এগেনস্টে বিরোধী দলের কাছ থেকেও ঠিক একই রকম আচরণ আশা করছে কিনা। দেখুন যেভাবে সরকার চলছে, আপনি চাঁদাবাজির লাগামহীন অবস্থার কথা তুলে ধরেছেন। চাঁদাবাজি তো মানে কি বলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে হচ্ছে। গত 22 তারিখে একটি খবর এসেছে, ঢাকা ডে 2026 1 আগস্ট থেকে উদযাপিত হবে ঢাকাতে, হৃদয়ে ঢাকা নামে আর কি। সেই কর্মসূচি পালনের জন্য এই দেশের রাষ্ট্রীয় মানে কি বলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যে আছে, সেগুলো থেকে 3 কোটি পর্যন্ত করে এক একজনের কাছ থেকে কি বলে এটাকে স্পন্সরশিপ আশা করা হয়েছে। তো প্রায় বলা যায় যে টোটাল টাকার অ্যামাউন্টটা 100 কোটি টাকার উপরে আর কি। যদি রাষ্ট্রীয় ব্যাংক থেকে কি বলে বাণিজ্যিক ব্যাংক থেকে এটা হয়, তাহলে অন্যান্য আরও প্রতিষ্ঠান তো রয়েছেই। শুধুমাত্র একটি অনুষ্ঠানকে পালন করার জন্য এভাবে একটি প্রতিষ্ঠান থেকে চিঠি দিয়ে স্পন্সরশিপ আশা করা হচ্ছে, কি আশ্চর্য বিষয় তো এটা আর কি। তো এরকম অসংখ্য সংকটগুলো যখন চলছে, আর তার চেয়েও ভয়ঙ্কর সংকট হিসেবে কেউ দেখছে না। আমি আজকে এটা বলতে চাচ্ছিলাম, মিলে গেল এখন আর কি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জুলাই তো সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা, পলিসি প্রোগ্রাম ডায়ালগ হওয়ার কথা, নেরেটিভ কি হবে, ত্রুটি বিচ্যুতিগুলো কি, এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা তো নাকি? কই আলোচনা? সরকারের পক্ষ থেকে কয়টি এই টাইপের আলোচনা অনুষ্ঠান করা হয়েছে? নাই। গণভোট নিয়ে এত মারাত্মক একটি ইস্যুকে অ্যাভয়েড করে যাওয়া হচ্ছে, এটা একটা বড় ধরনের সংকটের দিকে আমাদেরকে নিয়ে আসছে, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে শুধু একটা কথাই বলেছেন, আজকেও ওয়ারেস আলী মামুন ভাই বললেন আর কি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। কতগুলো অক্ষর যে আপনি স্কিপ করে চলে গেলেন, বাইপাস করেছেন, এবং সেগুলোকে মাটিতে পিষে দলে দিয়েছেন। আপনি কি বলে অভিযুক্তরাই করবেন গুমের তদন্ত, দায় মুক্তি দেওয়া হচ্ছে নির্দেশদাতাকে। এই রিপোর্ট আজকে আমি এখানে প্রিন্ট করে নিয়ে এসেছি। এভাবে যদি আপনি উদ্যোগ নেন, তাহলে তো আপনার আচরণ আলটিমেটলি ফেসিবাদের দিকে যাচ্ছে। তো আগে থেকে যদি সতর্ক বিরোধী দল না করে, তাহলে তো পরে কয়দিন পরে আমরা সবাই মিলে আক্ষেপের জায়গায় চলে যাব এবং সবাই মিলে দোষারোপ করব বিরোধী দলকে। সেই জায়গাটা স্মরণ করিয়ে দিয়ে বিরোধী দলের নেতা, চিফ হুইপ এবং বিরোধী দলের অন্যান্য শরিক যারা, তারা বলেছেন যে অতি দ্রুত এই ফ্যাসিস্ট আচরণগুলো যদি বাড়তে দেওয়া হয়, যদি এটাকে রোধ করার জন্য আমরা উদ্যোগ না নেই, তাহলে তো আলটিমেটলি আমাদের দেশ সেই আগের ফ্যাসিস্টদের মতোই নতুন কালচারের দিকে যাবে। সেখান থেকে বাঁচানোর জন্য অবশ্যই আন্দোলন করতে হবে আপনাকে। আপনারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের দাবি মানা না হয়, তার পরবর্তী পদক্ষেপ আন্দোলন চূড়ান্ত রূপ নিয়ে যেতে হবে, রাজপথে নামবেন। অবশ্যই রাজপথে আমরা আছি, এখন আমরা কথা বলছি, সেমিনার করছি, সমাবেশ করছি। এটি যদি এ পর্যায়ে যদি সরকারকে, আমরা তো সেই দিকেই যাচ্ছি। বিগত সময়ে কি করা হয়েছে, বিএনপি এবং আমরা সহ সকল রাজনৈতিক দল মিলে হাসিনার বিরুদ্ধে আমরা সফট আস্তে 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 কর্মসূচি করেছি,
কর্মসূচিগুলো শেষ পর্যন্ত তাদের কাছে যৌক্তিক মনে হয় নাই। শেষ পর্যন্ত এজন্যই তো আমরা সবাই মিলে ছাত্র জনতা সহ একসাথে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং এক দফা দাবি ছিল হাসিনার পতন। তা আমার তো দুঃখ হচ্ছে সেই বিএনপি 70% মানুষের গণভোটের ভোট যেটা আর কি, সেটা তো বিএনপিরই অংশগ্রহণ বেশি। বিএনপি 52% ভোট পেয়েছে বলছে না, তো তাহলে তো বেশিরভাগ ভোট তো বিএনপি ক্যারি করেছে এখানে। তো সেই বিএনপি আজকে গণভোট নিয়ে একটা আলোচনাও করছে না, আর শুধু বলছে যে অক্ষরে অক্ষরে পালন করা হবে। কই গেল অধ্যাদেশগুলো? কেন গুম কমিশনের ব্যাপারে এরকম কি বলে বাস্তবতা তৈরি হলো? কবে আইন সংশোধন হবে? ওনারা বলছেন যে অধিকতর সংশোধন হবে, সেটা কবে? একটু টাইম একটু বলেন যে অমুক তারিখ পর্যন্ত আমরা দেখছি। না হয়ে কি হচ্ছে, আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা কেন কথা বলি? আজকে দেখেন যে রাষ্ট্রপতিকে কি বলে বিচার হবে কি না হবে এরকম বিষয় নিয়ে মন্ত্রীদের মধ্যে কথার বৈপরীত্য দেখা যাচ্ছে। এটা তো আমাদের জন্য জাতি হিসেবে কলঙ্কজনক অধ্যায় তৈরি করবে আবার আরেকটা। এটি আমরা কেন করবে না? ব্যাখ্যা করেন। একজন মন্ত্রী বলছেন যে তিনি তাকে কি বলে রাষ্ট্রপতি হিসেবে তাকে আর কোনো বিচারের আওতায় নেওয়া হবে না। আরেকজন আবার বলছেন যে না, অবশ্যই সেটা তো আইনমন্ত্রী বলছেন যে তদন্ত করা হবে। তদন্ত করা হবে এটা তো আপনি ক্লিয়ার, এটা নিয়ে তো আর কোনো কি বলে ক্রিস্টাল ক্লিয়ার বিষয় আর কি। তিনি অপরাধ করেছেন, সেই অপরাধগুলো গণমাধ্যম সহ সকল মহলে আলোচনা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, শুধু শাহাবুদ্দিন না, মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মোহাম্মদ আব্দুল হামিদ দুজনের কথাই আমি কথাটা শেষ করি। বিরুদ্ধে পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা সহ বিভিন্ন অপরাধে যে মৌন সম্মতি এবং সহযোগিতার যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে, এই মৌন সম্মতি এবং সহযোগিতা আসলে প্রমাণ করা কি সম্ভব কিনা, এই বিষয়টি যদি একটু বলেন আপনি। এটা না, আপনি বলেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমি উল্টা প্রশ্ন করতে চাই আপনাকে, কেন নয়? এটাই আমার প্রশ্ন আর কি। কারণ যে রাষ্ট্রপতি হাসিনার প্রত্যেকটি কর্মকাণ্ডকে স্বাক্ষরিত আছে, এগুলো খেয়াল করতে হবে আপনাকে এগুলো আর কি। এই যে ছাত্রদের উপর হামলা করা হবে, এগুলো তো শুধুমাত্র এককভাবে মৌখিক ডিসিশন দেয় না, এগুলা লিখিত রূপ পর্যন্ত রয়েছে, সেগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসতেছে মিডিয়ার মাধ্যমে। তো অর্থাৎ এগুলো কিছু আছে যে গোপনে রাখা হয়েছে এখনো পর্যন্ত, কিছু আছে প্রকাশ হয়েছে। এখন আমাদের সরকারের প্রতি দাবি হচ্ছে যে বিষয়গুলো গোপন রয়েছে, যে চিঠিগুলো গোপন রয়েছে, সেই চিঠিগুলো অতি দ্রুত প্রকাশ করা। যদি না হয় তাহলে জাতি বিভ্রান্ত হবে বিএনপির ব্যাপারে। আচ্ছা, এখানে আপনাকে খেয়াল করতে হবে আর কি যে হাসিনার দুইজন রাষ্ট্রপতি ছিলেন আর কি, বিশেষ করে আমরা বলবো, মানে অর্থাৎ যখন হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠলেন তখন সবচেয়ে বেশি সহযোগিতা যে দুইজন রাষ্ট্রপতি করেছেন, আব্দুল হামিদ এবং সর্বশেষ শাহাবুদ্দিন চুপ্পু। এই দুইজনের কি বলে এস্টাবলিশমেন্ট বা তাদের সহযোগিতায় আপনি মৌন কেন বলছেন আপনি আর কি? প্রত্যক্ষ সহযোগিতায় তো এই হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছে, সেখানে তো তাকে বাধা দেয় নাই। ইভেন আমাদের জন্য এটা কি বাংলাদেশের রাষ্ট্রপতির যে ক্ষমতা আমরা এতদিন দেখে এসেছি, তিনি কি সরাসরি আদেশ দিতে পারেন এমন উদাহরণ আপনি পেয়েছেন কিনা? সরাসরি আদেশ তার কাছ থেকে লিখিত রূপে নেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই উত্তরটা নিয়ে আসি আমি। মোহাম্মদ রাশেদুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। ফাহিম মাসুর, আপনার কাছে আসবো। শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, আপনি যদি এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান, উত্তরটা নিয়ে নিন। যে রাষ্ট্রপতির প্রসঙ্গে যে কথাগুলো তিনি বলছেন, যে তিনি এবং মন্ত্রীদের মধ্যে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন মতামত রাষ্ট্রপতি বিচার নিয়ে, আমি একটু দুটো বিষয় বলি। উনি বলেন একজন মন্ত্রী, কোন মন্ত্রী বলেছে? স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর উদ্ধৃতি দিলাম। আর স্বরাষ্ট্রমন্ত্রীও পরিষ্কারভাবে বলেছেন, আইনমন্ত্রীও পরিষ্কারভাবে বলেছেন যে তাদের বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলা দুদকে তদন্ত হচ্ছে, তদন্তে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন রাষ্ট্রপতির ইস্যুতে আপনি যে কথাটা বলেছেন, আমরা একটা 17 বছরের সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে সরকার পতনের পরে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছে। আমি যদি বলি যে আজকে এই রাষ্ট্রপতির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, তাকে কেন আগে সরিয়ে দেওয়া হলো না, এই দায় বিএনপির কাঁধে চাপাতে চান। গত 1.5 বছর তো আপনাদের সমর্থিত, আমাদের সমর্থিত সরকার ছিল, তারা কেন ব্যবস্থা গ্রহণ করে? আমাদের কোনো সমর্থিত না, সবার সমর্থিতই ছিল না। আমি বলেছি আমাদের সমর্থিত, কারণ এটা জাতি ভালো করে জানে। বিগত সরকারের 1.5 বছরের সরকারের সুযোগ সুবিধা এবং কারা বেনিফিশিয়ারি বেশি, এটা কিন্তু জাতি ভালো করে জানে। তো সেই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই আর কি, তো এইটা দেশকে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় আনার জন্য প্রক্রিয়াগতভাবে নানা পদক্ষেপগুলো নিতে হয়েছে। এটার দায়ভার আপনি যদি একভাবে বিএনপির কাছে চাপিয়ে দেন, এটা সঠিক হবে না। আরেকটা কথা আমি বলতে চাই, আপনি বারবার যে কথাটি আমি কিন্তু আপনার সাথে ক্রস করিনি। আপনি যে কথাটি বলছেন বিএনপি আওয়ামী লীগ ফ্যাসিস্টের মাধ্যমে 17 বছর ক্ষমতায় থেকেছে,
17 বছর জনগণকে নির্বাচন থেকে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, সকল অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিস্টের পর্যায়ে চলে গেছে এবং সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছে। বিএনপিকে যদি আওয়ামী লীগের সাথে আপনি মিলান, যে কথায় কথায় যে আওয়ামী লীগ যে পথে গেছে বিএনপি সেই পথে গেছে যাবে, বিএনপি কিন্তু আওয়ামী লীগের ওই পথে যায় নাই। কাজে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের বিদায় করছেন, আওয়ামী লীগের তো বিরোধী আন্দোলনে আপনাদের ভূমিকা কতটুকু ছিল? 17 বছরের টানা আন্দোলনের সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি, সবচেয়ে হামলা মামলা জেল জুলুমের হত্যাগুমের শিকার সবচেয়ে বেশি শিকার হয়েছে বিএনপি। আপনারা ওই স্বাধীনতা মানে মানবতা বিরোধী মামলায় রায়ের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া সরকার পতনের আন্দোলনে আপনাদের ভূমিকা ছিল না, সেটা কোনো ভূমিকা আপনাদের ছিল না। কাজে এই কথায় কথায় যেটা বলেন বিএনপি আর আওয়ামী লীগ এক জিনিস, আওয়ামী লীগের যেভাবে ফেলাই দিচ্ছেন, আওয়ামী লীগ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে জুলাই সনদে আপনারা এই যে সারা দেশে আপনারা প্রোগ্রাম করলেন 11 দলীয় জোটের, তা আপনারা বক্তৃতা কি দিলেন? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আপনি এখন বললেন যে জুলাই সনদের কোথায় বাস্তবায়ন করেছে? জুলাই সনদের যে চিন্তা চেতনা, যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যে পরিকল্পনা ছিল, তাদের যে চিন্তা ছিল, সেই চিন্তাগুলোর প্রতিটি প্রতিফলন বিএনপি সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জুলাই সনদের কোন জায়গাতে বিএনপি বাস্তবায়ন করছে না আপনারা সুনির্দিষ্টভাবে জাতির সামনে কিন্তু কোনো কথা তুলে ধরতে, কোথাও কোনো পয়েন্ট তুলে ধরতে পারেন না আজ পর্যন্ত তুলে ধরতে পারেন। আবার আসবো, আমরা মধ্যে এই আলোচনাটা থেকে সরে যাচ্ছি। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, আবার আসবো ফাহিম মাসুদ, আপনার কাছে আসতে চাই। যে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিদের দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করার কথা বলছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিচার প্রক্রিয়াগুলো যেন প্রতিশোধ মূলক মনে না হয় এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে যেন মনে না হয়। এই ব্যাপারে কি সেভাবে এগুচ্ছে কিনা এই বিচার প্রক্রিয়া, আপনার কি মনে হয়? দেখেন, রাষ্ট্রপতির ব্যাপারটাতে গত 2 দিন ধরেই আসলে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। যেটা বললেন ওয়ারেস ভাই, যে 2 জন মন্ত্রীর, ওটা আমিও আজকে শুনেছি, আমিও দেখেছি আজকে, যে আইনমন্ত্রী বলেছে যে ওনার বিরুদ্ধে হয়তো ইনভেস্টিগেশন হতে পারে। আবার যেমন বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আসলো যে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে না। তো আবার স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে বললেন যে রাষ্ট্রপতির কিছু ইমিউনিটি আছে, ইনডেমনিটি আছে। দেখেন, এখানে আসলে একটু মানে ব্যাপার, যে কেউ কিন্তু বলছে না যে রাষ্ট্রপতি থাকার সময়ে উনি যা করেছে, হয়তো এটা পলিটিক্যালি দাবি করতেই পারে, মানে যে রাষ্ট্রপতি থাকার সময়ে যেই কাজগুলো হয়েছে সেই কাজগুলোর জন্য ওনার বিচার করা। হ্যাঁ, যেটা বেশি বলা হয়েছে পার্টিকুলারলি মিস্টার চুপ্পুর ক্ষেত্রে, ওনার বিরুদ্ধে কিন্তু অলরেডি বেশ কিছু অভিযোগ রাষ্ট্রপতি হওয়ার আগেকার ঘটনা। উনি কিন্তু যেই সময়ে অ্যান্টি করাপশন কমিশনার ছিলেন, তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সবচেয়ে বেশি আলোচিত ঘটনা যেটা আমরা একটু আগে যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বললাম, ইসলামী ব্যাংকে যেই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে, সেই চুরিটা কে করেছে? বেসিক্যালি এস আলম এবং তার আশেপাশের লোক। এস আলমই করিয়েছে, এবং এস আলমের একটি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে সে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং সেই সময়ে কিন্তু সবচেয়ে বেশি টাকা লুটপাট হয়েছিল ইসলামী ব্যাংক থেকে। এবং সেটার জন্য কিন্তু বিআইএফ, বাংলাদেশ ব্যাংকের যে বিএফআইইউ আছে, তারা কিন্তু অলরেডি তদন্ত করেছে, এবং তদন্ততে কিন্তু অলরেডি ওটা বলেছে যে এর সাথে উনি সম্পর্কিত আছে। এখন উনি যখন প্রেসিডেন্ট ছিল তখনও তো এই কথাগুলো অনেকে হয়তো সরকারের পক্ষ থেকেও একটু অস্বস্তি ছিল বা অনেক ক্ষেত্রে ছিল, কিন্তু এখন তো সেটা নেই। এখন তো ওনার প্রেসিডেন্ট হওয়ার আগে যে সকল দুর্নীতি হয়েছে ব্যাংকিং সেক্টরে এবং অন্যান্য সেক্টরে, সেই ব্যাপারে তো আসলে যদি সরকার ইনভেস্টিগেট করে, তাহলে তো কোনো আসলে এখানে কারো কোনো মানে বলার কিছু নেই, এবং এটাও কনস্টিটিউশনের সাথেও এটা কোনোভাবেই সাংঘর্ষিক না। কিন্তু বাংলাদেশের যে কোনো মানুষই, আমরা যারা আছি সবাই কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে না। অতএব কেউ যদি কখনো না কখনো অতীতে আজ থেকে 30 বছর আগেও কোনো দুর্নীতির সাথে সম্পর্কিত থাকে, তার বিরুদ্ধে মানে জাস্ট বিকজ এটা পুরান ঘটনা বলে করা যাবে না তা তো না। দেখেন, সমস্যাটা আসলে হয়েছে, মানে আপনি একটু আগে যেটা বললেন না, যে যদিও এটা ইস্যু যে আসলে গণভোট বা এই ব্যাপারগুলোতে, দেখেন মানে সবসময় একটা যেটা হচ্ছে যে যেটা সরকারের পক্ষ থেকে বা পার্টিকুলারলি সরকারের যিনি মুখপাত্র এইসব ব্যাপারে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানকে আসলে সবসময় কিন্তু
ওনারা বলছে যে সংবিধানের এক চুল বাইরেও দেওয়া যাবে না। আবার যেখানে বিরোধী দল বলছে যে সংবিধান মোতাবেক তো আসলে এই সরকারও অবৈধ, তাই না? কারণ মানে তখন তো আসলে সংবিধানে কোথাও লেখা নাই যে এই সময় 12ই ফেব্রুয়ারি। এটা তো বলেছে যে দুইটা শপথ নিয়ে অন্যায় করেছে, তাহলে তো বিরোধী দলই নাই। এক্স্যাক্টলি। তো এখন পয়েন্ট হচ্ছে কি, আবার দেখেন আজকেও এই প্রেসিডেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম আসতেছে যে খুব একেবারে যদি কনস্টিটিউশন ওয়াইজ মানে অলমোস্ট, যেহেতু আমরা ওনাকে 2 বছর রেখেছি, এই জন্য হি ইজ এ কনস্টিটিউশনাল কাইন্ড অফ ক্রিয়েচার, অতএব এই ক্ষেত্রে ওনার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। একটু আগে কিন্তু মামুন ভাই কিন্তু বলে ফেলেছেন, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, আপনি কিন্তু এই অগাস্টের ব্যাপারটাকে বিপ্লব বলেছিলেন, যদিও সংসদেই কিন্তু আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। যাই হোক, আমি আপনাকে সাপোর্ট করছি, পুঙ্খানুপুঙ্খভাবে ওই জায়গাগুলোতে যাই না, ঠিক আছে, বাট আমি মনে করি, এবং এই যে সংবিধানে যে আসলে জনগণকে সার্বভৌমত্ব দেওয়া হয়েছে, এটাও কিন্তু রিসেন্ট যেটা হাইকোর্টের একটা রায় হয়েছে পঞ্চদশ সংশোধনের ব্যাপারে, সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে জনগণই আসলে সার্বভৌম। হ্যাঁ, এবং ওই অর্থেই কিন্তু এই সরকারে অনেক কিছু করা হয়েছে। এখন যেটা বলা হয় যে গণভোটের ক্ষেত্রে এটার সাংবিধানিকভাবে গণভোটটা করা হয়নি, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটাকে মানে কোনো পলিটিক্যাল পজিশন পার্সপেক্টিভ থেকে না, নাগরিকরাও কিন্তু আমরা মনে করি যে এই যে 70% লোক যে গণভোট দিল, পার্টিসিপেট করলো, এবং সেক্ষেত্রে কিন্তু বিএনপিরও একটা বড় অংশ, বিএনপি যারা ভোট দিয়ে তারও একটা বড় অংশ কিন্তু একটু বলি 70%। আমি এই কথাটা আমি জাতীয় সংসদে বলেছি, ওনারা কথায় কথায় বলে যে 70% ভোট, 70% ভোট যদি আপনি হিসাব করেন, এই 70% ভোটের তো মেজরিটি ভোট হলো বিএনপির। অ্যাবসলিউটলি, আমরা তো মনে করি বিএনপির লোক তো দিয়েছে। এখন বিএনপির ভোট, আমি একটু বলি আপনাকে, একটু সময় দেন। বিএনপির ভোট বিএনপি কিন্তু অস্বীকার করে না। বিএনপি কিন্তু জুলাই যে আন্দোলন, জুলাই যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব বা জুলাইয়ের যে গণ আন্দোলন বা অভ্যুত্থান, যেটাই বলেন, বিএনপি কিন্তু এটাকে অস্বীকার করে না। বিএনপির বক্তব্যটা কোন জায়গাতে? বিএনপির বক্তব্যটা 2টি জায়গায় পরিষ্কার। একটা হলো যে একটা দেশ একটা সংবিধানের ভিত্তিতে চলে, বাংলাদেশে একটা সংবিধান আছে, এই সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। এই সংবিধান জনগণের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি সংশোধন করার প্রয়োজন হয়, সংবিধান সংশোধন করে জনগণের উপযোগী সংশোধনী আনা। এটা নরমাল সার্কামস্ট্যান্স। আমি শেষ করে দিই। আর আরেকটা হচ্ছে যে এইখানে যে কথাটি আসছে যে জুলাই সনদ স্বাক্ষর করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। যেই দেশে একটা সংবিধান আছে সেই দেশে জুলাই সনদ স্বাক্ষর করে সেই জুলাই সনদের ভিত্তিতে যখন আপনি দেশ চালাতে যাবেন, তখন সংবিধানের সাথে জুলাই সনদের একটি সাংঘর্ষিক না, এই ক্ষেত্রেই যাতে সাংঘর্ষিক না হয়, আমি এই জন্য কিন্তু গণভোটটা করা হচ্ছে। কথা শেষ করি। গণভোটের ক্ষেত্রে কিন্তু আমি জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করেছি যে বিএনপি কিন্তু যে কথাটি বারবার বলছে যে বিএনপি জুলাই সনদ স্বাক্ষর করার আগে সেইখানে আপত্তি দিয়েছে। কিছু জায়গাতে বিএনপি আপত্তি দিয়েছে, তারপরে গণভোট করলেন কেন, করতে দিলেন কেন? আপনার এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী তখন কি বলে ওই ঐকমত্য কমিশনে উনি বলতেছেন যে আমি প্রথম উত্থাপন করেছি, রিয়েলি তিনি উত্থাপন করে এখনো ইভেন আরেকটা বলি, গণভোটটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। ঠিক আছে, আমি শেষ করি। এই জায়গাটাতে আপনারা অযথা আরেকদিকে নেওয়ার চেষ্টা করছেন। না, ইচ্ছা করে বিএনপি না, ইচ্ছা করে বিএনপি স্বাক্ষর করার আগে বিএনপি স্পেসিফিকলি আপত্তি দিয়েছে যে এই জায়গাগুলোতে বিএনপি একমত করেছে, নোটিফিকেশন দিয়েছে। ঠিক আছে, এই আপনি কি বলতে চান যে জুলাই সনদে, আচ্ছা মামুন ভাই একটা প্রশ্ন করি, জুলাই সনদে সমস্ত রাজনৈতিক দলকে একমত পোষণ করে স্বাক্ষর করেছে না? সেখানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই আপত্তি সহকারে স্বাক্ষর করেছে। অ্যাবসলিউটলি। এবং এইখানে বিএনপি কিন্তু বলেছে যে আমরা এই ঐকমত্যের কমিশনের বৈঠকে আমরা যে আলোচনা করেছি, জুলাই সনদটা যেভাবে দাঁড় করানো হয়েছে সেই জায়গায় কিন্তু সেভাবে দাঁড় করানো হয়। মামুন ভাই, আমি বলি সমস্যাটা হচ্ছে কি, ধরেন ঐক্যমত্য হলো, নোটিফিকেশন, জামাতেরও নোটিফিকেশন আছে, অন্যান্য রাজনৈতিক দলের নোটিফিকেশন আছে। যখন নোটিফিকেশন থাকলো তখন কি করা হলো, ঠিক আছে আপনাদের মধ্যে কিছু জায়গায় আছে, লেট পিপল ডিসাইড। ওই জন্যই কিন্তু গণভোটটা হলো, এবং পিপল কিন্তু এই যে আপনারা একটা ভালো পয়েন্ট আসছেন, পিপল ডিসাইড করেছে যে এই 4টা পয়েন্ট। আমি বলি একটা ভালো পয়েন্ট আসছেন, পিপল ডিসাইড করেছে কিভাবে? নির্বাচনের আগে কিন্তু নির্বাচন কমিশন বলেছে জি যে যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে, না না না, আমি বলি আপনি দেখার চেষ্টা করেন, সংস্কারের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে, ওইটা চারের মধ্যে 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, 4টা পয়েন্টের মধ্যে, হ্যাঁ
কিন্তু কিছু কিছু জায়গায় করতেই হবে বলা হচ্ছে। এখানে গণভোট নিয়েও প্রশ্ন আছে। না, না, গণভোটে না, না, কেমন না, প্রশ্ন আছে? না, না, গণভোটের আইডিয়াটা কিন্তু আমি বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই আসছে। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায় আমরা সবসময় গণভোট দেখেছি যে একটা ইস্যুর উপরে, আপনি একটা ইস্যুর উপরে এটার পক্ষে না আপনি এটির বিপক্ষে, গণভোটটা এইভাবে অনুষ্ঠিত হানা, হয়েছে। এবারও তো হানাই হয়েছে। আর এই হানা কি হয়েছে? আপনি 4টি প্রশ্ন দিয়েছেন, আপনার আরো আগে বহু আপনি প্রশ্ন ছিল 4টি প্রশ্ন দিয়েছেন। জিয়াউর রহমানের 4টি আমলে প্রশ্নের মধ্যে হয়তো একটার সঙ্গে আমি একমত, 3টের সঙ্গে একমত না। আচ্ছা, just হয়তো আমি- 3টের সাথে আমি একমত, একটার সাথে আমি শুধু একমত না। একটা কথা আর বলি- আরেকটা যদি আমি বলি, রিয়েলি বলেন তো দেখি, যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোটার, তারা আসলে এই গণভোটের যে 4টি প্রশ্ন দ্বারা করানো হয়েছে, কত মানুষ এই 4টি প্রশ্ন তাহলে কি বিএনপি 31 দফা লোকে পড়তে পেরেছে? অবগত করেছে? না, তার বিএনপি 31 দফা তাদেরকে সবাই কতটুকু পড়েছে? অবগত করা হয়েছে? অনেক করা হয়েছে। সেই জায়গাতে না আমাদের না আপনার বক্তব্য, ওই প্রথম গণভোট আচ্ছা। যেটা, সেই গণভোটের প্রশ্নগুলো মানুষ গণভোটের বুঝছে। প্রতি তো আমরা আমার বক্তব্যটা ওই গণভোটের জায়গাতে, আমার প্রতি বক্তব্যটা হলো যে BNP জুলাই আচ্ছা, আন্দোলন, একটা- জুলাই আচ্ছা, চেতনা শাহ যদি ওয়ারেস, BNP শাহ মোহাম্মদ প্রত্যাশী, ওয়ারেস আলী মামুন, BNP আমি একটা প্রশ্ন করি। সরকার পরিচালনা করার চেষ্টা গণভোটে করছে। BNP কিন্তু যে সমর্থন জায়গাটিতে ছিল কিনা? contradiction, হ্যাঁ, যে আপনারা জুলাই সনদ স্বাক্ষর করে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী জুলাই মামুন, সনদের একটু থামাচ্ছি ভিত্তিতে দেশ আপনাকে। চালানোর কথা বলছেন। বিএনপি জুলাই সনদের না, দেশ ভিত্তিতে চালানো না, সংবিধান সংস্কার। দেশ না, চালানো তো, না, না, না। দেশ তো আপনারাই না, চালাবেন। এখানে- আমার মনে হয় যে আপনি গণভোটে আপনাদের কি সমর্থন ছিল শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন? জুলাই সনদের ভিত্তিতে আপনারা দেশ গণভোট চালানো। আমরা- না এখানে এই কথা কিন্তু বারবার বলছি। আচ্ছা। সংবিধান সংস্কার। সংবিধানের মাধ্যমে তো দেশ চালাবেন, কিন্তু অবশ্যই। সংবিধানটা তো আপনি সংস্কার শাহ করবেন, মোহাম্মদ সেই ওয়ারেস আলী সিদ্ধান্ত তো মামুন, আপনি আমি নিয়েছেন। অবশ্যই আপনার কাছে সংস্কার একটা করে। প্রশ্ন সংস্কার রাখছি। সংস্কার তো আপনার একদিনে কাছে শেষ হয় একটা না। প্রশ্ন রাখছি শাহ মোহাম্মদ ওয়ারেস শুরুই আলী করলেন না মামুন, আপনি, যে শেষ হবে আপনি কি? গণভোটে বিএনপি কে আসলে সমর্থন দিয়েছিল কিনা, এবং সমর্থন দিয়েই তো অংশগ্রহণ করেছিল দেখেন, নাকি? এখানে আসলে গণভোটটা যদিও একটা ইস্যু ছিল, মূল ইস্যুটা কিন্তু জাতীয় নির্বাচন। না না না, আচ্ছা, গণভোটের তার মানে জাতীয় নির্বাচনের তাগিদে আপনারা গণভোটে কথা এই ঘোরান বিষয়গুলোকে শুধু একটা। ত্বরান্বিত না, করতে দিয়েছেন। গণভোট জাতীয় নির্বাচন একসাথেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একসাথেই মূল হয়েছে। ইস্যুটা এবং কিন্তু জাতীয় নির্বাচন। জি, তাহলে গণভোট কিছু না, যদি আপনাদের আমরা আপত্তি থেকে গণভোট কিছু না, এটা বলিনি তো আমি। আপনি বলছি সেটা যে- তো করছেন। শাহ মোহাম্মদ আপনারা ওয়ারেস কিন্তু- আলী মামুন, আপনারা আমি কিন্তু পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছেন। নেরেটিভ তৈরি করেছেন আপনারা যে জাতীয় পুরো সংসদে জুলাই প্রথম যেদিন গেছেন, হ্যাঁ। আচ্ছা, সেই দিনে রাশেদুল যে ইসলাম, রাষ্ট্রপতির আপনাকে অধীনে একটু নির্বাচন থামাচ্ছি। হয়েছে, আমি যে শাহ মোহাম্মদ ওয়ারেস আলী রাষ্ট্রপতির মামুনের অধীনে কাছ থেকে নির্বাচন একটু হয়েছে, যে শুনবো। আমরা রাষ্ট্রপতির একেবারে অধীনে শেষ আপনারা পর্যায়ে নির্বাচনী রয়েছি। শপথ নিয়ে আমরা সংসদে একটু এসেছেন। শেষ পর্যায়ে রয়েছি। প্রথম দিন রাষ্ট্রপতির বক্তৃতা থেকেই কিন্তু আমরা জি, বিরোধিতা শুরু শাহ করেছিলাম। মোহাম্মদ ওয়ারেস এবং আলী একটু আগে মামুন, আপনি আমরা বললেন শেষ যে পর্যায়ে রয়েছি, বিরোধিতা না আপনাকে করলে শেষ বিরোধী করতে দল হচ্ছে। কেমনে? সকল কিছুতেই বিরোধিতা করা বিরোধী দলের কাজ বহু না। কিছু আমরা সহযোগিতা করেছি ভাই। কোথায় সহযোগিতা করেছেন বলেন? কতগুলো পয়েন্টে আমরা সহযোগিতা বলেন, করেছি বলেন, আপনাদেরকে। বলেন। বিল পাস এই করার জুলাই ক্ষেত্রে কারা সনদের ব্যাপারেও। করেছে? আর আরেকটু- 133টি আরেকটু অধ্যাদেশ শেষ ছিল। করি। আরেকটা মিনিট, একটা সময় মিনিট। নাই। এই জুলাই সনদের ব্যাপারে জাতীয় সংসদে বিএনপির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের বক্তৃতায় বিতর্কের একটি পর্যায়ে বলেছে যে আসুন আমরা দুই পক্ষ বসি। না, 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 সেটা আমি শেষ সংশোধন করি। ইস্যুতে। আপনি কথা সেটা শোনার সংশোধন আগে- ইস্যুতে। আগে শুনেন, আচ্ছা, তারপর আমি বলুন। কথা বলি না, একটু কথা, আপনি একটু পরে। আচ্ছা, আসলে আমাকে আমরা শেষ বসি, করতে হবে, আপনি একটু যদি- বসি যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত পোষণ হয়, আমরা দুই পক্ষ মিলে একটা পর্যায়ে এসে দাঁড়াই আচ্ছা, সংবিধান সংশোধনের জন্য। গণভোটে সেই তো জায়গাতে কিন্তু অংশগ্রহণ- বিএনপি তাদেরকে সময় একটু দিয়েছে। বলি আমি আর কি। শাহ সময় মোহাম্মদ দেওয়ার ওয়ারেস পরে আলী মামুন, বিএনপির আপনারা পক্ষ থেকে গণভোটে অংশগ্রহণ সংবিধান করেছেন। সংস্কার আপনাদেরকে আপত্তি কমিটি ছিল গণভোট প্রস্তাব নিয়ে? করা হয়েছে। বলতে তারা হবে। এখন পর্যন্ত তাদের আপনি আমার সদস্য প্রশ্নের নাম উত্তরটা পর্যন্ত দিচ্ছেন দেয়নি। দেব না তো, আপনারা কিভাবে দেব? গণভোটে কি অংশগ্রহণ করেছিলেন আপনাদের অনাপত্তি সত্ত্বেও? আমরা অনাপত্তি সত্ত্বে না, আমরা জুলাই সনদের যে জায়গাগুলো yes or no বলে দেন। জুলাই সনদের যে জায়গাগুলো, আপনার কথা বলতে তো আমি কথা না না না, বলবো। আপনি ইয়েস অর নো প্রশ্ন না করছেন। না না, জি, আচ্ছা, আমরা কথা বলতে আমি আমার কথা বলবো উত্তরটা না। যদি আর জুলাই দেন আমি- সনদের আমাদের বক্তব্যটা আপনি পরিষ্কার। দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ, বলুন। জি। জুলাই সনদের যে জায়গাগুলোতে বিএনপি আপত্তি দিয়ে স্বাক্ষর করেছে, বিএনপি সেই জায়গাগুলোতে এখনো আপত্তি আছে। সেই আপত্তিগুলো ছাড়া যে জায়গাগুলোতে বিএনপি ঐক্যমত পোষণ করেছে, বিএনপি সেগুলোর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমি জুলাই এবং সনদ নিয়ে সেগুলো প্রশ্নটা করিনি, আমি গণভোট নিয়ে প্রশ্নটা গণভোটটা কি? করেছিলাম। গণভোট তো জুলাই সনদের অংশ। হ্যাঁ, তো গণভোটে জুলাই সনদের পক্ষেই তো গণভোট। জুলাই সনদে আপনাদের বেশ কিছু নোট অফ ডিসেন্ট হ্যাঁ। ছিল, কিন্তু গণভোটে সেক্ষেত্রে আপনারা তো সবাই একমত হয়ে গণভোটে গণভোটটা কি অংশগ্রহণ কারণে করা করেছেন। হয়েছে? গণভোটটা তো জুলাই সনদের পক্ষে বিপক্ষে, এটাই তো গণভোট। জি, এখন যে আপনি- তাহলে আপনাদের কেন আপত্তি আসছে? না, আমাদের গণভোটের আপত্তি এটা নিয়ে নেই তো। আপনারা আমাদের বেশ আপত্তিটা কয়েকবার কোন জায়গাতে? যে আমরা যে জায়গাতে আপত্তি সহকারে স্বাক্ষর করেছি, সেটা মানেন? সেই আপত্তি তো আমি মানতে পারি না। আমি যেটি পক্ষে স্বাক্ষর করেছি সেটি আমরা অবশ্যই মানি। কই? আমরা এখনো শ্রদ্ধাশীল, আমরা সেটি মানি। আমরা সরকার যতদিন কিন্তু আছে আপনাদের দল সেটি থেকে মানি, বেশ মেনে কয়েকবার চালাবো। এই কথাটা উঠে এসেছে যে গণভোটের বিষয়গুলো আপনারা মেনে নিয়েছেন কারণ নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য। এই কথাগুলো কিন্তু বেশ কয়েকবার আপনাদের কাছ ত্বরান্বিত না, থেকে নির্বাচনই চাইছেন এবং ওনাদের সাথে। এটা কি অফিশিয়ালি বলা হয়েছে? Officially, অনেকবার সংসদে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে। বলেছেন। অনেকবার কি উঠে বলেছে? এসেছে। তিনি বলেছেন যে জুলাই সনদ আমরা ওই মুহূর্তে যদি গণভোটটাকে না মেনে নিতাম,
তাহলে নির্বাচনটা ত্বরান্বিত মানে কি বলে বিলম্বিত হওয়ার বিলম্বিত সম্ভাবনা ছিল বলছেন, বলে এটা তো আপনারা ওই সময় বলছেন। নো 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 না, না, এই মামুন ভাই আপনার- আপনাদের দাবির প্রেক্ষিতে গণভোট এবং নির্বাচন একদিনে হয়েছে। আমি বলি আপনারা সুতরাং তো আপনারা এরকম আবার কথা কথা ঘুরে বলছেন লাগাতে যে পারেন। নির্বাচন আমাকে হতে শেষ দেওয়া করতে হবে না। হচ্ছে, আমি আমি কথা অত্যন্ত বলি। দুঃখিত, নির্বাচন অত্যন্ত হতে দুঃখিত, আমাকে মানুষ শেষ করতে একটু হচ্ছে। শেষ করতে দেন আমাকে। মাননীয় আমি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী তো আরো একেবারে কিছু শেষ কথা পর্যায়ে বলছেন। রয়েছে। স্বাধীনতার জি, ইতিহাস থেকে প্রেসিডেন্ট, যদি প্লিজ। দেখি, স্বাধীনতার যুদ্ধ থেকে জি, দেখি, রাশেদুল আপনারা ইসলাম। স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে থেকে শুরু মামুন ভাই, করে শেষ করতে। আমরা একটু পর্যায়ক্রমে কথা বলি বিরোধিতা নাকি? করে আসছেন। কথা বলি। আমাকে আসলে শেষ করতে হবে রাশেদুল ইসলাম। কিছু বলবো? জি, কি বলবো? কারণ এই যদি হয় অবস্থা, যে আমরা গ্রামের বিচারে দেখেছি আর কি, সারা রাত বিচার করে আসলাম, সকালে বলে যে না তাল গাছ আমার। বিএনপির অবস্থা আজকে সেরকম হয়েছে। এই গণভোটের প্রস্তাবক বিএনপি, গণভোটটা নির্বাচনের সাথে একই দিনে করতে হবে সেটাও প্রস্তাবক বিএনপি, এবং আজকে মর্মান্তিকভাবে দুঃখজনকভাবে বিএনপি সেই গণভোটকে উপেক্ষা করছে। আচ্ছা, ধন্যবাদ। ফাহিম মাসুদ, আমি শুধু একটা বলি, দেখেন রাজনৈতিক দল ওনাদের মতো তর্ক বিতর্ক করবেই, কিন্তু আমি যেহেতু ধরেন মানে নাগরিকদের পক্ষ থেকে আমি কিন্তু আসলে যদি জামাতও আপনাদেরকে ছাড় দেয়, আমরা কিন্তু জামাতকেও ধরবো যে এখানে 70% মানুষ এই গণভোটে বলেছে, এখানে পার্টি কিন্তু তিনটা। জামাতের আমি শেষ ছাড় করি। চাইছে না, 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 কি? আমি শেষ করি, আমি না, শেষ না, করি। আপনি আমাকে কি শেষ বলেন? করতে হবে। জামাত- আমি পার্টি আর তর্কে আপনারা যেতে বিরোধী দল পারছি না, এবং আরেকটা আমাকে পার্টি জনগণ। আজকে যারা আন্দোলন করতেছে, জনগণের শেষ এই যে- করতে এই যে হচ্ছে। অনেক আব্দুল ধন্যবাদ হাই শাহমুদ নলি ওয়ারেস আহমেদ, আলী মামুন, মামুনুল রাশেদুল হক, ইসলাম, নাহিদ ইসলাম, ফাহিম মাসুদ, ধন্যবাদ। সবাই আমাদের দর্শক শেষ করছে করা আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।